৯৭% প্রবাসীর ভোট বয়কট, চরম আতঙ্কে ইউনুস মহল। অনিশ্চিত বাংলাদেশের ১২ তারিখের নির্বাচন, পালিয়ে যেতে পারে ইউনুস সহ উপদেষ্টারা। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন সেই যে সরকারের একেবারে প্রস্তুত বাহিনী, সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম এবং জামায়াতের আমির তাদের শীর্ষ নেতা হিসেবে এরা আলটিমেটাম দিয়ে দিয়েছেন। তারা বলেছেন নির্বাচন কমিশন এক্ষুনি সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ইসি ঘেরাও করবেন। এই যে একটা আন্দোলনের হুমকি দেওয়ার পরিস্থিতি, সরকার এমন একটা অবস্থা করতে দিল কেন? এদিকে ইউনুস আন্তর্জাতিক খেলোয়াড়, খলিলুর বশিরউদ্দিনের মতিগতি কিসের ইঙ্গিত দিচ্ছে, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। 12ই ফেব্রুয়ারি কি হতে পারে? অবৈধ ইউনুস সরকার একটি সাজানো নির্বাচন করে ফেলার আয়োজন সম্পন্ন করেছে বলে বোঝা যাচ্ছে, কিন্তু এখনো নির্বাচন হবে কি হবে না তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা শেষ নেই। নির্বাচন বয়কটের ডাক জাতিসংঘ ও দাতা সংস্থা এবং সিপিডি বলেছে 12 ফেব্রুয়ারি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না। বাংলাদেশ সমতা পার্টিও মনে করে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের নির্বাচনের বাইরে রেখে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। সাতানব্বই শতাংশ প্রবাসীর ভোট বয়কট, চরম আতঙ্কে ইউনুস মহল। অনিশ্চিত বাংলাদেশের 12 তারিখের নির্বাচন, পালিয়ে যেতে পারে ইউনুস সহ উপদেষ্টারা। ঠিক আর 3 দিন পর বাংলাদেশে নির্বাচন। রাজনৈতিক গরম যথেষ্ট বাংলাদেশে। ভোট আদৌ সুষ্ঠুভাবে হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগ তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, হাসিনা বলেছে নো ভোট নো ভোট। অন্যদিকে তারেক রহমান ফিরে আসায় তারেক রহমান হতে পারে পরবর্তী প্রধানমন্ত্রী, সেটা নিয়েও যথেষ্ট রাজনৈতিক চাপানুতর চলছে। এবার কত শতাংশ ভোটার ভোট দেবে না সেটা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। সরকার বলছে 55% ভোট পড়বে। ভোটকে কেন্দ্র করে যে আলোচনা শুরু হয়েছে, সেই আলোচনায় একেবারেই বলা হচ্ছে না উৎসব মুখর পরিবেশে ভোট হবে। বলা যেতে গুমুট পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। বেসরকারি সংস্থা থেকে অভিযোগ করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 55% ভোট আশা করা হচ্ছে। তখন একটা সিচুয়েশন তৈরি হয়েছে প্রবাসী ভোটারদের ক্ষেত্রে। সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীরাও যথেষ্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। নির্বাচনকে সামনে রেখে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে 4,94,185 জন ভোটার ভোট দিয়েছেন। শনিবার এই তথ্য সামনে এনেছেন সালিম আহমদ খান। তিনি জানিয়েছেন, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট 7,66,862টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে 5,27,033 জন প্রবাসী তাদের ব্যালট নিয়েছেন এবং 4,94,185 জন ইতিমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। স্পষ্টভাবে তিনি আরও জানান, 4,68,091 জন প্রবাসী ভোটার ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে জমা দিয়েছেন। বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরেও ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে নির্বাচন কমিশনের তরফে। রবিবার পর্যন্ত দেশের ভেতরে 6,94,146 জন নিবন্ধিত ভোটারের অ্যাড্রেসে ব্যালট পাঠানো হয়েছে। ইসির তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত দেশের ভেতরে 3,81,007 জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে 3,21,695 জন ভোট দিয়েছেন এবং 2,76,272 জন পোস্ট অফিসে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত 83,942টি ব্যালট গ্রহণ করেছেন। সালিম আহমদ খান আরও জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসী মিলিয়ে মোট 15,33,684 জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। তবে একটা প্রশ্ন সামনে আসছে, প্রবাসী ভোটারের সংখ্যা কত? প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রবাসী জনসংখ্যা 1.5 কোটির কাছাকাছি। মধ্যপ্রাচ্যে সৌদি আরবে প্রবাসীদের সংখ্যা বেশি। 1,30,00,000 প্রবাসী ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 4,56,000, যা মোট ভোটারের মাত্র 3%। বর্জন করেছে 97%। একটা বিষয় যখন প্রবাসীদের ভোট লুফে নেওয়া কথা, তখন তারা ভোট দেননি, বর্জন করেছেন। প্রবাসীদের ভোটের কথা বলছিলাম, এবার বলি কারা বন্দীদের ভোট দেওয়ার সুযোগের কথা। এই উদ্যোগ একেবারেই নজিরবিহীন হলেও বন্দীদের অংশগ্রহণ কম। সারা দেশে প্রায় 85,000 বন্দীর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন মাত্র 4,538 জন, যা মোট বন্দীর প্রায় 7%। ফলে কারাগারে ভোটের সুযোগ থাকলেও 93% বন্দী ভোটদানে অংশ নেননি। এখন দেখার 12 তারিখ কি হয়, কত শতাংশ মানুষ ভোট দেয়। এদিকে ইউনুস আন্তর্জাতিক খেলোয়াড়, খলিলুর ও বশিরউদ্দিনের মতিগতি কিসের ইঙ্গিত দিচ্ছে? আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ সংসদীয় নির্বাচন। মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে তার সরকার বদ্ধপরিকর। 3 বাহিনীর প্রধান তাদের ইউনিটের সদস্যদের জানিয়ে দিয়েছেন, দেশের প্রতিটি নাগরিক যাতে তাদের মতাধিকার প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। এদিকে আবার 12ই ফেব্রুয়ারির ভোটকে কেন্দ্র করে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে, ভোট বানচাল করতে একটি গোষ্ঠী রীতিমতো সক্রিয়। তবে যা নিয়ে কোনো সন্দেহ নেই তা হলো এই সরকারের বিদায় আসন্ন।
বিদায় লগ্নে সরকার বেশ কিছু পদক্ষেপ করছে, জানিয়ে সংশ্লিষ্ট মহলে নানা জল্পনা উস্কে দিচ্ছে। বিশেষ করে বিভিন্ন খাতে চুক্তি। নতুন একটি চুক্তির খবর এবার প্রকাশ্যে এলো। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রকের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রের বোয়িং সংস্থার সঙ্গে একটি চুক্তি সই করেছে। বলা হচ্ছে এই চুক্তি বিমানের কোনো বোর্ড অনুমোদন বা ফ্লিট প্ল্যানিং বা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই সম্পন্ন হয়েছে। এমনকি বিমান বাংলাদেশের অনুমতি নেওয়া হয়নি। এই সংস্থার কাঁধেই দায়িত্ব পড়বে বিমান পরিচালনার দায়িত্ব। ফলে প্রশ্ন উঠছে, যে প্রতিষ্ঠান বাস্তবে অপারেশন করবে সেই সংস্থার সম্মতি ছাড়াই কিভাবে এমন একটি বহু বিলিয়ন ডলারের অর্ডার প্লেস করা সম্ভব হলো। তার থেকে আরও একটি গুরুতর বিষয় হলো, এই ধরনের চুক্তির ক্ষেত্রে গ্যারেন্টার করা হয় রাষ্ট্রকে। রাষ্ট্রকে গ্যারেন্টার করার অর্থ আর্থিক ঝুঁকি গিয়ে পড়ে সে দেশের নাগরিকের ওপর। বাংলাদেশ এমনিতেই দেনায় জর্জরিত। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এবং বিশ্বব্যাংক জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশকে আপাতত কোনো ঋণ দেবে না। যে দেশের আর্থিক অবস্থা সকরুণ সেই দেশের সরকার কি করে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করে একটি আন্তর্জাতিক বিমান নির্মাণ সংস্থার সঙ্গে চুক্তি করে? এয়ারক্রাফট কেনার অর্ডার কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, এর সঙ্গে বেশ কয়েকটি বিষয় যুক্ত থাকে। সেই সব বিষয়গুলি হল দীর্ঘমেয়াদী ফ্লিট প্ল্যানিং, রুট স্ট্র্যাটেজি, যাত্রী চাহিদা, ক্যাশ ফ্লো, রক্ষণাবেক্ষণের পরিকাঠামো, পাইলট এবং প্রকৌশলীদের প্রশিক্ষণ ও ঝুঁকির মূল্যায়ন। এই ক্ষেত্রে পুরো প্রক্রিয়া হেঁটেছে সম্পূর্ণ বিপরীত পথে। চুক্তি হয়েছে প্রথমে, তারপর শেখ বশিরউদ্দিন দেশে ফেরেন। তদারকি সরকার প্রধান তাকে বিমান চলাচল মন্ত্রকে উপদেষ্টা পদে নিয়োগ করেন। উপদেষ্টা পদে থাকাকালীন তাকে বিমানের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়। পরে এই চুক্তি বাস্তবায়নের জন্য বিমান সংস্থাকে বাধ্য করা হয়। প্রশ্ন উঠেছে, এই চুক্তি কি রাষ্ট্রের স্বার্থে না দেশের স্বার্থে? এই প্রশ্ন আরও গুরুত্ব পায় যখন এর টাইমলাইন বিশ্লেষণ করা হয়। বলা হচ্ছে বোয়িং চুক্তির সঙ্গে ট্যারিফ বা ভাড়ার কোনো নিয়ন্ত্রণের সম্পর্ক নেই। একই সময়ে দেশে টিকিটের দাম নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশ জুড়ে চলছে প্রশাসনিক হস্তক্ষেপ। আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন পর্যন্ত বাংলাদেশ সরকারকে লিখিতভাবে সতর্ক করে দিয়েছে। তারা বলেছে সরকারি ভাড়া নিয়ন্ত্রণমুক্ত বাজার প্রতিযোগিতা ও বিনিয়োগের জন্য ক্ষতিকর। প্রশ্ন এখানেই, এত কিছুর পরেও কি কারণে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই করল তদারকি সরকার, আর কেনই বা নির্বাচনের মুখে এই চুক্তি সই করতে হলো? অভিযোগের কেন্দ্রবিন্দুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানশিপ ও বোর্ড গঠন। দেশে ফিরে উপদেষ্টা পদে থেকেই শেখ বশিরউদ্দিন বিমানের চেয়ারম্যান হন। বর্তমানে বাংলাদেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সরকার পরিবর্তনের আগে বশিরউদ্দিন তার ঘনিষ্ঠদের বোর্ডে অন্তর্ভুক্ত করেন। এসবের থেকেও স্পর্শকাতর বিষয় তো হল থার্ড টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডলিং প্রসঙ্গ। এর নিয়ন্ত্রণ বিমানের কাছে থাকার কথা। কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সরঞ্জাম কেনা হয়েছে, অথচ চেয়ারম্যান হিসেবে বসেই থার্ড টার্মিনালের ক্ষেত্রে বিমানের এই সর্বোচ্চ লাভজনক সার্ভিস বাতিল করা হয়। নির্বাচনের বাকি আর 3 দিন, এই সরকারের ভান্ডারে নাটকের কোনো অভাব নেই। এখন নতুন নাটক হিসেবে হাজির হয়েছে নির্বাচন কমিশনের দেওয়া এক প্রজ্ঞাপন, যে প্রজ্ঞাপনে বলা হয়েছে যে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে কেউ মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না, শুধুমাত্র প্রিজাইডিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারের পাশাপাশি ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আনসার, সাধারণ আনসার, বিডিপির নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য শুধুমাত্র ফোন নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন। তার মানে ভোটাররা কেউ ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না। সাংবাদিকরা কিংবা সাধারণ জনগণ কিংবা পোলিং এজেন্টরা যারা কিনা প্রার্থীর পক্ষে একরকম সুরক্ষা দিতে ভোট কেন্দ্রের ভেতরে উপস্থিত থাকেন, যারা কিনা দেখবেন যে নির্বাচনে কোনো অনিয়ম হলে সাথে সাথে যাতে তারা প্রার্থী বা তাদের দলীয় ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করে সে অনিয়মের কথা জানাতে পারেন। তার মানে পুরো ভোট কেন্দ্রের পরিস্থিতিটাই এমন করে রাখার চেষ্টা হচ্ছে যার ফলে ভোট কেন্দ্র থেকে বা ভোট কেন্দ্রের 400 গজের মধ্য থেকে কোনো অনিয়ম, এমনকি ধরুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি কারো উপর কোনো জবরদস্তি করে, ভয় দেখায়, কোনো একটি বিশেষ দলের পক্ষে কাজ করে, কোনো তথ্যই ভোট কেন্দ্রের 400 গজের মধ্য থেকে ছবি তুলে বা ভিডিও করে পাঠানোর উপায় আর থাকছে না নির্বাচন কমিশনের এহেন প্রজ্ঞাপন জারির মাধ্যমে। খুব স্বাভাবিকভাবে এই নির্বাচনে অংশগ্রহণকারী পক্ষগুলো ক্ষেপে উঠেছে। কোনো এক অদ্ভুত কারণে আমি বিএনপির তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখছি না পত্রপত্রিকার কোথাও। আমি দেখছি জামায়াতে ইসলামীর আমির আলটিমেটাম দিয়েছেন ভোট কেন্দ্রের নিষেধাজ্ঞা তুলে নিতে। তিনি বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বলেছেন নির্বাচন কমিশন এখন এমনই আচরণ করছে যে কেন্দ্রের 400 গজের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। নির্বাচন কমিশন সন্ধ্যার মধ্যে, মানে সোমবার সন্ধ্যার মধ্যে এই বিধি তুলে না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তো এই আন্দোলনের হুমকি যে আসবে, মানে নির্বাচনে অংশগ্রহণকারী পক্ষগুলো যে এই বিষয়টা একরকম মেনে নেবে না, এমনকি ভোটাররা তো ভোট দিতে যেতে উৎসাহিত হবেন না। মানে তারা মোবাইল ফোনটা ভোট কেন্দ্রের 400 গজ দূরে কোথায় রেখে ভোট কেন্দ্রে যাবেন, মানে এই পরিস্থিতিটা যে সহজে মেনে নেওয়া হবে না সেটা মাথায় রাখবার পরেও, মানে যে কেউ বুঝতে পারবার পরেও ভোটের 3 দিন আগে এই যে নাটকটা আয়োজন করা হচ্ছে তা কি এজন্যই যে সরকার চাইছে
যে একটা আন্দোলন শুরু হোক রাজপথে এবং নির্বাচন কমিশন ঘেরাও হয়ে নির্বাচন কমিশনের একটা মানে আলটিমেটাম দেওয়া আন্দোলনের মাধ্যমে নির্বাচনটা হবে কি হবে না তা নিয়ে একটা সন্দেহ তৈরি হোক, আন্দোলনের নামক একটি পক্ষ তখন পুলিশ সেনাবাহিনী তাদের উপর চড়াও হয়ে উঠুক, যেমন তারা চড়াও হয়েছে এর আগেও সরকারের পক্ষেরই হাদি আন্দোলনকারীরা যখন নেমেছিল শুক্রবার, তখন এমন একটা নাটক সাজিয়ে কি পরিস্থিতি তৈরি করতে চাইছে সরকার নির্বাচনের আগে। দেখেন, জামায়াত ইসলামীর আমির বলেছেন যে অন্যায়ের বিরুদ্ধে যখন জুলাই আন্দোলন হয় তখন ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল যাতে খুনকে বৈধতা দেওয়া যায়, অন্যায়কে লুকিয়ে রাখা যায়। এখন কি কারণে কি লুকিয়ে রাখতে মানে এই মোবাইল ফোন ব্যবহার নিষেধ করা হচ্ছে, এই প্রশ্ন তুলেছেন জামায়াতের আমির। এবং তিনি বলেছেন একটা দল ক্ষমতার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে, সরকারের কিছু আমলা ও সচিব এখনো দলবাজি করে তাদের পছন্দের প্রার্থীতে জিতিয়ে আনতে চেষ্টা করছে, এমন কাজ এবার কেউ করলে তাদেরকে ক্ষমা করা হবে না। তার মানে জামায়াতে ইসলামী সরাসরি সন্দেহ যে বিএনপির অঙ্গুলি হেলনে একরকমের বিএনপির চাওয়ায় নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে যে 400 গজের মধ্যে ভোটার নয়, সাংবাদিক নয়, কেউ আর মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না। মানব জমিন পত্রিকায় দেখছি যে ভোট কেন্দ্রে সাংবাদিকরা মোবাইল ব্যবহারে না করতে পারলে কি করে তারা মানে কিরকম ভোট গ্রহণ হচ্ছে সে বিষয়ে খবর পরিবেশন করবেন, এই প্রশ্ন যখন নির্বাচন কমিশনে করেছিলেন সাংবাদিকেরা নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদের কাছে, তখন তিনি মানব জমিনকে বলেছেন যে তিনি জানেন শুধু ভোটাররাই মোবাইল নিতে পারবেন না, বাকিদের বিষয় জানা নাই। তবে যদি সাংবাদিকদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকে, নির্বাচন কমিশনার পরামর্শ দিয়েছেন যে পুলিশের গায়ে যে ক্যামেরা লাগানো হচ্ছে এবার বডি ওর্ন ক্যামেরা আর যে সিসি ক্যামেরা আছে সেগুলোর ফুটেজ নিয়ে সাংবাদিকরা ছবি সংগ্রহ করে তারপর সংবাদ পরিবেশন করবেন। তার মানে পুলিশ যা ফুটেজ দিতে চাইবেন, সিসি ক্যামেরায় যা ফুটেজ থাকবে, যতটুকু সরবরাহ করা হবে সাংবাদিকেরা ততটুকুই খবর দিতে পারবেন। এই পরামর্শ এখন নির্বাচন কমিশনের কাছ থেকে আসছে। আমার দেশ পত্রিকা বলছে যে ভোট কেন্দ্রে মোবাইলের উপর যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে প্রতিবাদের মুখে, তীব্র প্রতিবাদের মুখে। সেই খবর তাদেরকে দিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। তিনি ইসি সচিবালয়ের সিনিয়র সচিব, সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ ইসি সিনিয়র সচিব হিসেবে এরই মধ্যে তিনি বাংলাদেশ বিমানের পরিচালক পদও পেয়েছেন, মাঝে সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এই আক্তার আহমেদ সাংবাদিকদেরকে দুপুরে বলেছেন বলে আমার দেশ জানাচ্ছে যে তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। কিন্তু এই সিদ্ধান্ত কি শুধুই সাংবাদিকদের ক্ষেত্রে পুনর্বিবেচনা করা হবে, এই প্রশ্নও এখন উঠছে। বিবিসি লিখছে যে এই যে শুধুমাত্র ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া হওয়ার পর এবং ভোটে এর সরাসরি প্রভাব পড়ার পর এখন যে নির্বাচন কমিশন বলছে যে তারা হয়তো সাংবাদিকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেবে, কিন্তু কি ধরনের নিষেধাজ্ঞা তারা করে তুলে নেবে? কারণ ভোটাররা একদিকে যেমন ভোট কেন্দ্রে যেতে এর ফলে নিরুৎসাহিত বোধ করবেন, বিবিসি লিখছে যে ভোট কেন্দ্রের ভেতরে থাকা প্রার্থীর এজেন্টরাও নিজ নিজ কেন্দ্রে কোনো রকমের অনিয়ম বা কারচুপি হতে দেখলে তার মানে তারা তখন নিজ নিজ প্রার্থী বা তার প্রতিনিধিকে জানাতে পারবেন না। এমন উদ্বেগও আছে যে পোলিং এজেন্টরা এই যে সেই মানে সকাল থেকে বিকেল পর্যন্ত এবং সন্ধ্যা পর্যন্ত আসলে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত তাদেরকে যে ভোট কেন্দ্রে থাকতে হবে মোবাইল ছাড়া, এটার জন্য অনেক পোলিং এজেন্ট আসলে ভোট কেন্দ্র পাহারা দিয়ে তার প্রার্থীর পক্ষে এই লম্বা সময় ভোট কেন্দ্রের ভেতরে থাকতে রাজি হবেন কিনা তা নিয়েও সন্দেহ আছে। হাসনাত আব্দুল্লাহরা স্ট্যাটাস দিয়েছেন সরাসরি এবং তিনি ফেসবুকে বলেছেন যে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়ে বলেছেন অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। আমি প্রথম আলোতে দেখছি যে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মুঠোফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মুঠোফোন ঘরে রেখে যেতে হবে, এমনকি কোনো মোজো সাংবাদিক মানে মোবাইল জার্নালিস্ট কিংবা সিটিজেন জার্নালিজমও অ্যালাউড না। এটা স্পষ্টতই একটা হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছা থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়, অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। শুধু হাসনাত আব্দুল্লাহ নন, পঞ্চগড় 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী সার্জিস, হাসনাত সার্জিস তো একটা জোড়া, সেই সার্জিস আলমও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আর নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন তারা রাজপথে নামবেন সন্ধ্যার মধ্যে এই বিধান বদল করা না হলে, যেমনটা জামায়াতে ইসলামীর আমিরও আলটিমেটাম দিয়েছেন। জামায়াতে ইসলামীর জোটে যোগদানকারী জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম বলেছেন যে ইসি ঘেরাও করবেন তারা সন্ধ্যার মধ্যেই এই মোবাইল ফোনের নিয়ে যাওয়ার মানে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যদি নির্বাচন কমিশন প্রত্যাহার না করে। তিনি ওই তার বক্তব্যে বলেছেন আমরা এতদিন কিছু বলি নাই, সব সহ্য করে গিয়েছি, নির্বাচনের দ্বার প্রান্তে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেওয়া হবে, মানুষের কণ্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে হরণ করা হবে, এই ধরনের কোনো আইন মেনে নেওয়া হবে না। তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেছেন নাহিদ ইসলাম যে এতদিন যা করেছেন 12 ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও করুণ পরিণতি হবে এই কমিশনের। ডাকসু ভিপি সাদিক কায়েম তিনিও চুপ করে নাই, তিনি মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এই বক্তৃতা দিয়েছেন। তিনি বলেছেন দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে একটা পক্ষ নানা ষড়যন্ত্র শুরু করেছে, তারা পেছন দিক থেকে ক্ষমতায় আসতে চায়, তারাই এখন বলছে নির্বাচন কমিশনকে দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে যে 400 গজের মধ্যে কোনো মোবাইল ফোন নেওয়া যাবে না। সাদিক কায়েম বলেছেন তারা কারচুপির নির্বাচন করতে চায়, পেছন দিক দিয়ে ক্ষমতায় আসতে চায়, আমরা তরুণেরা বেঁচে থাকতে এই ঘটনা ঘটতে দেব না। অগণতান্ত্রিক সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে। দিল্লির তাবেদাররা কাউকে পেছন নিয়ে ক্ষমতায় নিয়ে আসতে চাইলে এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। মানে
স্পষ্ট নির্বাচনে কি নির্দেশনা ছিল, হঠাৎ করে এমন একটা নির্দেশনা কার ইঙ্গিতে? নাকি সরকার আবারও রাজপথে একটা পক্ষকে নামাতে চাইছে, তাদের যে প্রস্তুত পক্ষটি সেই প্রস্তুত পক্ষটিকে নামিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করতে চাইছে? সরকার প্রতিদিনই নানা রকম ঘটনা ঘটিয়ে বা নানা রকম কিছুতে রাজপথে নামতে হবে, জাম থাকতে হতে দেব না, আলটিমেটামের রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে তাদের ঘনিষ্ঠ পক্ষটিকে। এই নাটকের প্রতিক্রিয়া এবং তারপর এখন যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, সম্পূর্ণ তো কি তুলে নেওয়া হবে? শুধু সাংবাদিকদের ক্ষেত্রে তুলে নেওয়া হবে, নাকি ভোটারদের ক্ষেত্রে তুলে নেওয়া হবে, নাকি এই নিয়ে আন্দোলনটা সত্যিই রাজপথে নামতে দেওয়া হবে? রাজপথে নামতে দিলে কত দূর যেতে দেওয়া হবে? এই সবগুলো বিষয় একরকম অনিশ্চয়তা তৈরি করে সরকার সত্যি 12 তারিখ পর্যন্ত সময়টিকে নাটকে ভরপুর রাখতে চাইছে। মোবাইল নিষেধাজ্ঞা নিয়ে এই নতুন নাটকটিও তারই একটা নমুনা বটে। 12 ফেব্রুয়ারি কি হতে পারে? অবৈধ ইউনূস সরকার একটি সাজানো নির্বাচন করে ফেলার আয়োজন সম্পন্ন করেছে বলে বোঝা যাচ্ছে, কিন্তু এখনো নির্বাচন হবে কি হবে না তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই। এরই মধ্যে জনসাধারণের মনে আরো ছড়িয়ে পড়েছে যে ইউনূস সরকার জামায়াত এনসিপিকে ক্ষমতায় বসানোর সকল আয়োজন সম্পন্ন করেছে। বেশ কয়েকটি বিষয়কে বিবেচনায় নিয়ে বিশ্লেষণ করলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে সরকার আসলেই জামায়াত এনসিপিকে ক্ষমতায় বসাতে চায়। তাতে ইউনূস সরকারের লাভ কি? ইউনূস সরকারের লাভ যাই হোক না কেন, বাংলাদেশে আপনার আমার মতো সাধারণ ধর্ম পালনকারী মানুষের হাত থেকে চিরতরে হারিয়ে যাবে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, তাতে কোনো সন্দেহ নেই। 12 ফেব্রুয়ারি ভোট নিয়ে কি হতে পারে না হতে পারে সেসব বিষয় নিয়ে আমাদের 3 পর্বের এই আয়োজনের প্রথম পর্বের আলোচনায় থাকবে ইউনূস সরকার 12 তারিখ নিয়ে কি ধরনের পরিকল্পনা করছে। 12 ফেব্রুয়ারি সম্ভাব্য দৃশ্যপট তাই কয়েকটি রূপরেখা দেখা যাচ্ছে। এক, সময় মতো ভোট, টার্ন আউট 55-র আশেপাশে ঘোষিত, মিডিয়ার নকশা করা ভিড়ের ছবি, দিন শেষে স্থিতিশীলতা জিতল এই শিরোনাম। 2, ছিটে ফোটা সহিংসতা এবং বিশৃঙ্খলার অজুহাতে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত, পরে পুনঃভোট, তবু সামগ্রিক হার অপরিবর্তিত রাখার প্রচেষ্টা, এতে প্রক্রিয়ার যত্নশীলতা দেখানোর সুযোগ থাকবে। 3, একেবারে শেষ ঘন্টায় নিরাপত্তা ঝুঁকির দোহাই দিয়ে আংশিক স্থগিত, আসলে সময় নেওয়া, মাঠ আরো গোছানো, ফলত ভোট পূর্ব বয়ানকে টিকিয়ে রেখে পরে পছন্দসই সংখ্যায় নামানো। 4, প্রকৃত অংশগ্রহণ কম হলেও প্রশাসনিক স্তরে জেলা থেকে কেন্দ্র সরণিতে হার বাড়িয়ে দেওয়া, যেটা ধরা না পড়লে ব্যান্ড ওয়াগন ইফেক্ট কাজ করে, ধরা পড়লে তীব্র প্রতিক্রিয়া হয়তো ডেকে আনবে। রাজনীতির মাঠের দিকে তাকালে আপনি হয়তো খেয়াল করেছেন বাতাসে একটা নির্দিষ্ট সংখ্যা খুব জোরে সোরে ভাসিয়ে দেওয়া হয়েছে। সংখ্যাটি হলো 55। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি নিছক একটি পরিসংখ্যান বা প্রত্যাশা, কিন্তু একটু তলিয়ে ভাবলে দেখবেন এর পেছনে রয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক খেলা। পররাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে নির্বাচন কমিশনার সবার মুখে যেন একই বলি, যেন কোনো এক অদৃশ্য চিত্রনাট্য মেনে তারা এই 55% ভোটের হার জনগণের এবং বিদেশিদের মগজে গেঁথে দিতে চাইছেন। রাজনীতিতে একেই বলা হয় ব্যান্ড ওয়াগন ইফেক্ট। মানুষের অবচেতন মনকে এমনভাবে প্রস্তুত করা যাতে নির্বাচনের দিন বা তারপরে এই সংখ্যাটি শুনলে কেউ আর চমকে না ওঠেন, বরং ভাবে ও আচ্ছা এটাই তো হওয়ার কথা ছিল। সরকার খুব সচেতনভাবেই এই ন্যারেটিভ বিল্ডিং বা বয়ান তৈরির কাজটি করেছেন। তারা জ্যোতিষী নন, তবুও ভোটের আগেই ভোটের হার বলে দিচ্ছেন। এর মানে কি ফলাফল বা উপস্থিতির অঙ্কটা আগেই কষে রাখা হয়েছে? অথচ বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে আমাদের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক দশা, চারদিকে অস্ত্রের ঝঞ্ঝনানি আর জঙ্গিবাদের যে নীরব উত্থান আমরা দেখতে পাচ্ছি, তাতে সাধারণ ভোটারদের কেন্দ্রে যাওয়ার সাহস পাওয়ার কথা নয়। জীবনের নিরাপত্তা যেখানে সুতোয় ঝুলছে, সেখানে 55 থেকে 60% মানুষ ভোট দিতে যাবে, এই ধারণাটা